হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। তো আজকে আমি ক্লাস 9-এর ধীবর বৃত্তান্ত থেকে কোয়েশ্চেন আনসারের সেকেন্ড পার্ট আলোচনা করছি। সেকেন্ড বলছি এই জন্য কারণ ভিডিও হিসাবে এটা আমার থার্ড ভিডিও, কিন্তু কোয়েশ্চেন আনসার হিসাবে সেকেন্ড, কারণ প্রথমটা আমি একটা সম্পূর্ণ পার্ট দিয়েছিলাম। তো যারা আজকে আমার ভিডিওটা প্রথম দেখছো তাদের বলবো ক্লাস 9-এর এর আগে ভিডিও আপলোড হয়েছে সেগুলো দেখে এসো, আর ধীবর বৃত্তান্ত স্পেশালি আগে দুটো ভিডিও আপলোড হয়েছে সেটা দেখে আজকেরটা এসো। তো উইদাউট এনি লেট স্টার্ট। তো আজকে যেটা প্রথম প্রশ্ন মানে আমি লেখাবো তার আগে দুটো প্রশ্ন বলে দিচ্ছি, সেগুলোর আনসার তোমরা বুঝতেই পারবে যে আগের দিন আমি যে দুটো বড় প্রশ্ন লিখিয়েছিলাম তার মধ্যেই এর আনসার আছে। তো প্রশ্ন দুটো আমি বলে দিচ্ছি, লিখে নাও। এটাও আসতে পারে কিন্তু তার উত্তরগুলো তোমাদের লেখানো আছে। দুর্বাসা মুনি শকুন্তলাকে অভিশাপ দিয়েছিলেন কেন? অভিশাপটি কি? অভিশাপ প্রভাবমুক্ত হওয়ার উপায় কি ছিল? আশা করি এর আগে ওই যে শকুন্তলা কি অপমানিত হয়েছিল রাজসভায় সেটা সম্বন্ধে যখন লিখিয়েছিলাম তাতেই আনসারটা লেখানো ছিল, তাই তো? আর একটা আসতে পারে, কিভাবে এই আংটি আমার কাছে এলো তা বললাম, বক্তাকে প্রসঙ্গসহ তার আংটি প্রাপ্তির ঘটনা বিবৃত করো। মানে ধীবর কিভাবে আংটিটা পেলো, ওই যেভাবে প্রথমে ওই রাজা দুষ্যন্ত যেখানে গেছিলেন আংটি দিয়েছিলেন, তারপর আংটি কিভাবে তার জলে হারিয়ে গেল, এই পুরো ঘটনাটাই বলতে হবে। দিয়ে ধীবর কিভাবে মাছ ধরতে গিয়ে তার পেটের মধ্যে পেলো, এই আর কি। আচ্ছা না, এই প্রশ্নের উত্তরটা আমি লিখে দিচ্ছি। আচ্ছা, আগেরটা, দুর্বাসা মুনি শকুন্তলাকে অভিশাপ দিয়েছিলেন কেন? অভিশাপটি কি? অভিশাপ প্রভাব মুক্ত হওয়ার উপায় কি ছিল? এটার আনসারটা তো বুঝেই গেছো, আমি আর রিপিট করছি না। নেক্সট কোয়েশ্চেন, আজকের ফার্স্ট কোয়েশ্চেন লেখো। এটা লিখে দিই, এটা লেখাতে হবে। কিভাবে এই আংটি আমার কাছে এলো তা বললাম, বক্তাকে প্রসঙ্গসহ তার আংটি প্রাপ্তির ঘটনা বিবৃত করো। মহাকবি কালিদাস রচিত ধীবর বৃত্তান্ত নাট্যাংশের উদ্ধৃত অংশের বক্তা জনৈক ধীবর। ধীবর রাজা দুষ্যন্তের নামাঙ্কিত একটি আংটি পেয়ে বিক্রির চেষ্টা করলে রাজরক্ষীদের হাতে ধরা পড়ে। আংটি প্রাপ্তির কাহিনী রক্ষীদের শোনাতেই উদ্ধৃত উক্তিটি সে করেছে। আলোচ্য নাট্যাংশের কেন্দ্রীয় চরিত্র ধীবর শক্রাবতারের একজন সরল সাধারণ মানুষ। সে মাছ ধরে তা বিক্রি করে জীবন নির্বাহ করে। স্বাভাবিক কারণেই তার কাছে রাজার নামাঙ্কিত বহুমূল্য রত্নখচিত আংটি থাকা স্বাভাবিক নয়, তবে ঘটনাক্রমে সেটাই ঘটেছে। প্রকৃতপক্ষে মহারাজ দুষ্যন্ত শকুন্তলাকে বিবাহ করে যখন নিজ রাজ্যে ফিরে আসেন সেই সময় বিবাহের স্মারক রূপে নিজের নামাঙ্কিত একটি আংটি তিনি শকুন্তলাকে পরিয়ে দিয়েছিলেন। পরবর্তীকালে পতিগৃহে যাওয়ার সময় শচী তীর্থে স্নান করে অঞ্জলি দেওয়ার সময় শকুন্তলার আঙুল থেকে সেই আংটিটি খুলে জলে পড়ে যায় এবং একটি রুই মাছ সেই আংটিটি গিলে খায়। পরে উক্ত মাছটি ধীবরের জালে ধরা পড়ে। মাছটিকে বিক্রির উদ্দেশ্যে ধীবর যখন তার পেট কাটছিল তখন অবাক হয়ে দেখে যে মাছের পেটে রয়েছে একটি মহামূল্যবান আংটি। অতিরিক্ত অর্থ লাভের আশায় ধীবর পুলক অনুভব করে এবং সেই আংটিটি নিয়ে সে বাজারে বিক্রি করতে যায়। সেই সময় মহারাজের অনুচরেরা সেই আংটিটি দেখে বুঝতে পারে যে এটি রাজার আংটি এবং চোর সন্দেহে ধীবরকে তারা ধরে নিয়ে রাজ দরবারে নিয়ে যায়। এভাবেই নাট্যাংশে উল্লেখিত ধীবর রাজনামাঙ্কিত আংটিটি প্রাপ্তির ঘটনা বর্ণনা করে রাজার কর্মচারীদের সামনে। নেক্সট কোয়েশ্চেন লেখো, এখন মারতে হয় মারুন, ছেড়ে দিতে হয় ছেড়ে দিন, বক্তা কে? এই উক্তির আলোকে বক্তার চরিত্র লেখো। অথবা ধীবর বৃত্তান্ত নাটক অবলম্বনে ধীবর চরিত্রের পরিচয় দাও। যেহেতু ধীবর বৃত্তান্তই মেন গল্পটার নাম, ধীবরকে কেন্দ্র করেই গল্পটা আবর্তিত হয়েছে, তা এখানে দুষ্যন্ত শকুন্তলা তো মেন নাটকের অংশ, কিন্তু এখানে তো দুষ্যন্ত বা শকুন্তলাকে সেভাবে হাইলাইট করা হয়নি। যাকে হাইলাইট করা হয়েছে সে হলো ধীবর, তাই ধীবর চরিত্রটা এই ক্ষেত্রে ভীষণভাবে ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো চলো উত্তর লেখো। উদ্ধৃত অংশটি মহাকবি কালিদাস রচিত ধীবর বৃত্তান্ত নাট্যাংশের অংশ এবং এই অংশের মূল এবং তথা কেন্দ্রীয় চরিত্রই হলো জনৈক ধীবর। আলোচ্য নাট্যাংশের কাহিনী আবর্তিত হয়েছে ধীবরের কার্যকলাপকে কেন্দ্র করে।
ধীবর চক্রাবতারে বসবাস করা একজন সহজ সরল মানুষ। তার চরিত্রের যে দিকগুলি পাঠকের দৃষ্টি আকর্ষণ করে তা হলো প্রথমত ধীবর চরিত্রের সততা এবং স্পষ্টবাদিতা। যখন তাকে অন্যায়ভাবে আংটি চুরির অভিযোগে রাজরক্ষীরা চোর সাব্যস্ত করে তখন ধীবর নির্ভীকভাবে নিজের কথা বলেছে। পরবর্তী সময়ে তার কথা সত্য বলেই প্রমাণিত হয়েছে। আংটি প্রাপ্তির কাহিনী বলার মধ্যে দিয়ে তার চরিত্রের সততা ও স্পষ্টবাদিতা ফুটে উঠেছে। আচ্ছা, একটু আমি দেখে নিচ্ছি, ওই জন্য দেরি হলো, অন্য একটা জায়গায় চলে গেছিলাম। এছাড়া রাজদরবারে যাওয়ার সময় রাজার লোকজনরা ধীবর পেশার যখন বিদ্রূপ করে তখন সে দৃঢ়ভাবে জানায় যে মানুষ যে বৃত্তি নিয়ে জন্মেছে তা নিন্দনীয় হলেও ত্যাগ করা উচিত নয় এবং সর্বাগ্রে সেটা কখনোই নিন্দনীয় নয়। তার এমন বক্তব্যে সাহসিকতা এবং নিজ পেশার প্রতি শ্রদ্ধার মনোভাব প্রকাশিত হয়েছে। ধীবর অত্যন্ত দরিদ্র, একদিন উপার্জন না করলে তার সংসার অচল হয়ে যাবে, কিন্তু সে তো পরিবারের প্রতি দায়বদ্ধ। তাই রাজার কাছ থেকে মুক্তি পেয়ে তার মনে প্রশ্ন জাগে, তার পরিবার চলবে কি করে। যে রক্ষীরা তার সম্পর্কে কটূক্তি করেছে, পরবর্তীতে দেখা যায় ধীবর রাজার কাছে প্রাপ্ত পুরস্কারের অর্ধেক তাদেরকেই প্রদান করছে। এর মধ্যে দিয়ে ধীবর দরিদ্র হলেও তার উদারতার প্রকাশ ঘটে। এভাবেই সব মিলিয়ে আমরা বলতে পারি যে ধীবর চরিত্রটি দরিদ্র, সৎ, দায়বদ্ধ এবং একজন সৎ মানসিকতার মূর্ত প্রতীক হয়ে আলোচ্য নাট্যাংশে ধরা পড়েছে। নেক্সট লেখো, মুহূর্তের জন্য রাজা বিহ্বলভাবে চেয়ে রইলেন। রাজাকে তিনি কিসের দিকে চেয়েছিলেন, তার এমন আচরণের কারণ কি? কালিদাস রচিত ধীবর বৃত্তান্ত নাট্যাংশের উদ্ধৃত অংশে রাজা হলেন যযাতি ও শর্মিষ্ঠার পুত্র পুরুবংশীয় রাজা দুষ্যন্ত। দুষ্যন্ত ও শকুন্তলার পুত্র ভরতের নামানুসারেই আমাদের দেশের নামকরণ হয়েছিল ভারতবর্ষ। রাজশ্যালক ধীবরের কাছ থেকে রাজার নামাঙ্কিত বহুমূল্য আংটিটি রাজা দুষ্যন্তের হাতে দিলে রাজা দুষ্যন্ত মুহূর্তের জন্য বিহ্বলভাবে সেই আংটির দিকে চেয়ে থাকেন। রাজা দুষ্যন্ত মহর্ষি কর্ণের তপবনে বিশ্রামের উদ্দেশ্যে যখন গিয়েছিলেন তখন তার পালিতা কন্যা শকুন্তলার রূপে মুগ্ধ হন এবং গান্ধর্ব মতে তাকে বিয়ে করেন। নিজের রাজ্যে ফিরে যাওয়ার পূর্বে রাজা দুষ্যন্ত তাদের বিবাহের স্মারক রূপে একটি রত্নখচিত মহামূল্যবান আংটি শকুন্তলাকে পরিয়ে দেন। মহর্ষি কর্ণ তপবনে ফিরে এই ঘটনা জানতে পারেন এবং শকুন্তলাকে স্বামী গৃহের উদ্দেশ্যে যাত্রা করতে বলেন। পথে শচীতীর্থে স্নানের সময় অঞ্জলি দেওয়ার সময় শকুন্তলার হাত থেকে উক্ত আংটিটি জলে পড়ে যায়। ফলে রাজার কাছে পৌঁছালেও শকুন্তলা রাজাকে তার স্মারকটি দেখাতে পারেন না। আবার ঋষি দুর্বাসার অভিশাপের প্রভাবে রাজা দুষ্যন্ত কোনো স্মারক না থাকায় শকুন্তলাকে আর চিনতে পারেন না। ফলে রাজসভা থেকে অপমানিতা হয়ে শকুন্তলা ফিরে আসে। ঘটনাক্রমে ধীবর মাছের পেটে সেই আংটি পেয়ে বিক্রয় করতে গেলে রাজরক্ষীদের হাতে ধরা পড়ে। ধীবরের কাছে উক্ত আংটি দেখে তাকে চোর সন্দেহ রাজরক্ষীরা রাজার কাছে নিয়ে যায়। ধীবরের মুখে আংটি প্রাপ্তির কথা শুনে তারা বিশ্বাস করে না। রাজশালক ধীবরের কথার সত্যতা জানার জন্য যখন আংটিটি রাজাকে দেখান তখন সেই আংটি দেখে রাজার মনে শকুন্তলা সম্বন্ধে সমস্ত কথা মনে পড়ে। তাই তিনি শকুন্তলাকে অপমানিত করা এবং তার নিজের আচরণ
এবং শকুন্তলার প্রতি হওয়া সমস্ত অত্যাচারের ফল মনে পড়ে যাওয়ায় তিনি বিহ্বল হয়ে যান এবং আত্মমগ্ন হয়ে আংটির দিকে তাকিয়ে থাকেন। এখন থেকে তুমি আমার একজন বিশিষ্ট বন্ধু হলে। কারা পরস্পরের বন্ধু হয়েছে, এমন বন্ধুত্বের কারণ কি? কালিদাস রচিত ধীবর বৃত্তান্ত নাট্যাংশের উদ্ধৃত অংশে রাজশালক আর ধীবরের পারস্পরিক বন্ধুত্বের কথা বলা হয়েছে। দরিদ্র ধীবর মাছ ধরে সেই মাছ বিক্রি করে সংসার প্রতিপালন করে। ঘটনাক্রমে একদিন একটি রুই মাছের পেট থেকে সে রাজা দুষ্যন্তের নামাঙ্কিত রত্নখচিত একটি আংটি পায়। সেটি বিক্রি করতে গেলে রাজরক্ষীদের হাতে সে ধরা পড়ে। রক্ষীদ্বয় এবং রাজশালক ধীবরকে চোর সাব্যস্ত করে নানাভাবে তাকে অপমান করে। আংটি প্রাপ্তির ঘটনা সম্পর্কে ধীবরের কোনো কথাই তারা বিশ্বাস করে না। শেষ পর্যন্ত রাজশালক ধীবরের কথার সত্যতা জানার জন্য আংটিটা রাজার কাছে নিয়ে যান। আংটি প্রত্যক্ষ করে রাজার মনে সমস্ত পূর্ব স্মৃতি জেগে ওঠে এবং তিনি কিছুক্ষণ বিহ্বলভাবে আংটির দিকে তাকিয়ে থাকেন। আংটির মূল্যের সমপরিমাণ অর্থ ধীবরকে পুরস্কার রূপে রাজা প্রদান করেন। ধীবর সেই পুরস্কার লাভ করে। পুরস্কারের অর্ধেক মূল্য রক্ষীদের মধ্যে ভাগ করে দেয়। ধীবরের হৃদয়ের এমন উদারতা, তার সততা, নিজের বৃত্তির প্রতি নিষ্ঠায় মুগ্ধ হয়ে যান রাজার শ্যালক। তাই নাটকের প্রথমে ধীবরের প্রতি কটু ব্যবহার করলেও পরে ধীবরের কীর্তিকলাপে প্রসন্ন হয়ে তিনি ধীবরকে নিজের বিশিষ্ট বন্ধুর মর্যাদা দান করেন। যে বৃত্তি নিয়ে মানুষ জন্মেছে সেই বৃত্তি নিন্দনীয় হলেও তা পরিত্যাগ করা উচিত নয়। কে কোন প্রসঙ্গে উক্তিটি করেছে, উক্তিটি কোন দর্শনের প্রতিফলন ঘটেছে? মহাকবি কালিদাস রচিত ধীবর বৃত্তান্ত নাট্যাংশের জনৈক দরিদ্র ধীবর একটি রুই মাছের পেটে রাজার নামাঙ্কিত একটি আংটি পেয়ে তা বিক্রি করতে গেলে রাজরক্ষীদের হাতে ধরা পড়ে। চোর সাব্যস্ত করে রক্ষীরা ধীবরকে কটূক্তি করে এবং রাজার কাছে নিয়ে যায়। তখন তারা ধীবরের জীবিকা নিয়েও ব্যঙ্গ বিদ্রূপ করে। সেই প্রসঙ্গেই ধীবর প্রশ্নোক্ত কথাটি বলেছে। রাজার রক্ষী ও শ্যালক ধীবরকে নিয়ে কুমন্তব্য উপহাস করলেও ধীবর তাদের সঙ্গে ধীর স্থির আচরণ করেছে। ধীবরের আচরণ এবং কথাবার্তার মধ্যে নিজের বৃত্তির প্রতি নিষ্ঠাবোধ এবং আত্মসম্মান বোধের পরিচয় প্রকাশ পেয়েছে। সে জানে কর্মের মাধ্যমেই মানুষ বেঁচে থাকে। নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে কর্মই। সেখানে জাতপাত বা কর্মের প্রকারের বা উঁচু নিচুর ব্যাপার কোনো মূল্য পায় না। নিজের স্থান বজায় রেখে কাজ করলে তা কখনোই নিন্দনীয় হতে পারে না বলে ধীবর মন্তব্য করেছে। দৃষ্টান্ত হিসেবে সে বলেছে, বেদজ্ঞ ব্রাহ্মণ স্বভাবে দয়াপরায়ণ হলেও যজ্ঞীয় পশুবধের সময় নির্দয় হয়ে থাকেন। অর্থাৎ দায়িত্ব পালনের ক্ষেত্রে কাজের ছোট বড় হিসাব করা উচিত নয়। এভাবেই প্রশ্নোক্ত মন্তব্যের মাধ্যমে ধীবরের বিচক্ষণতা ও গভীর দার্শনিক প্রজ্ঞার পরিচয় প্রকাশিত হয়েছে এবং নিজের জাত ও কাজের প্রতি তার নিষ্ঠা এবং ভালোবাসাও এর দ্বারা প্রকাশ পেয়েছে। ঠিক আছে, আজকের ভিডিওটা আমি এতদূরই রাখছি। আশা করছি আর একটা ভিডিওর মধ্যে, একটা বা দুটো ভিডিওর মধ্যে আমি এটা শেষ করতে পারবো। চেষ্টা করব একটা, আদারওয়াইজ দুটো। হয়তো এর পরের ভিডিওটা একটু বড় করব, কিন্তু আর একটা ভিডিওই হয়তো নেব আমি, একটা বা দুটো, যাই হোক। আজকে এটুকু থাকলো। যদি ভালো লাগে আমার পড়ানো, তোমাদের যদি এগুলো হেল্পফুল হয়, প্লিজ চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর আমি বারবার একটা কথা বলি, চেষ্টা করো আনসারগুলো লিখে নিজেদের লেখা দেখে মুখস্থ করার। আমার কথা শুনে মুখস্থ করার চেষ্টা করো না, হ্যাঁ? কারণ এটাতে তোমাদের তো হাতে এখন টাইম আছে অনেক। চেষ্টা করে নিয়ে অডিওগুলো চালাবে, কোয়েশ্চেনগুলো লিখবে, আনসারগুলো প্রপারলি লিখবে। স্পেলিং যেহেতু আমি ডিকটেশন দিচ্ছি, বইটা পাশে রেখো, টেক্সট থেকেই সমস্ত কিছু পেয়ে যাবে। ভালোভাবে পরিষ্কার করে একটা খাতায় লিখে নেবে, যেমন তোমরা নোটস নাও, দিয়ে সেই লেখাগুলো দেখে এবার পড়বে বারবার। ঠিক আছে? ওই অডিওটা চালিয়ে নিলাম, দিয়ে একটু পড়ে নিলাম, এই কাজগুলো করো না, হেল্প হবে। জাস্ট আ সাজেশন, বাকি তো নিজের হাত, যা ইচ্ছা করলে ভালো হবে। যদি কিছু জিজ্ঞাসা থাকে, ভালো লাগা থাকে, প্লিজ কমেন্টে সেগুলো মেনশন করো। দেখা হবে নেক্সট দিন, নেক্সট একটা ব্লগে।
নেক্সট এটার কন্টিনিউয়েশনের সাথে। ততক্ষণ ভালো থেকো, টাটা।